শুধু প্রচার বলতে না, আমরা দুনিয়াতে যারা মুসলমান হিসেবে আছি, আমাদের সর্বোপরি যে যেখান থেকে যেভাবেই থাকে, সর্বোপরি একটাই কথা বলতে হবে, আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের আসসালামু আলাইকুম। আমি রিয়াদ হারাতে একটি মাংসের দোকানের সামনে আছি এবং আমি এই মাংসের দোকানের ভিতরে ঢুকবো। এই জায়গার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানাবো এবং যারা এটার কর্মকর্তা আছেন তারা কিভাবে আছেন তা সম্পর্কেও আপনাদের জানাবো। আপনারা আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই ভালো। এই দোকানটা তো আপনি চাকরি করতেছেন নাকি নিজে দিয়েছেন এটা? না ভাই, এখানে আমি চাকরি করতেছি, জব করতেছি। এই দোকানটা তো বাইরে লেখা দেখলাম আপনার পাকিস্তানি ইন্ডিয়ান মিট শপ। মূলত এটার মালিক কে, আমাদের বাংলাদেশি নাকি? অবশ্যই এটার অবশ্যই এটার মালিক বাঙালি, আমাদের শামীম ভাই। ওনার আরো দুটা দোকান আছে, পাশে আছে মাছের দোকান, ওখানে আছে বিকাশের দোকান, আর তার অপোজিটে আছে একটা বাকালা মানে মুদির দোকান। ঠিক আছে, উনি আচ্ছা, এটার আচ্ছা। মালিক। আর আগের যে সাবেক মালিক ছিল, উনি এই সাইনবোর্ডটাই ব্যবহার করতো। আর এখানে মূলত পাকিস্তানি এন্ড ইন্ডিয়ান গরু বিক্রি করা হয়, সেই জন্যই এটা দোকানের নাম দেওয়া হয়েছে পাকিস্তান ইন্ডিয়ান এন্ড মিট শপ। আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটা আপনার যে মালিক তার বেশ কয়েকটা দোকান আছে এবং সে আমাদের বাংলাদেশে। হ্যাঁ, আর ওই যে নামটা দেওয়া হয়েছে এখানে, যেমন আপনার এই দেশ গরুগুলার গোস এখানে পাওয়া যায়। হ্যাঁ, তো আপনাদের সুযোগ সুবিধা এখানে কিরকম, মানে আপনি যেখানে কর্মরত আছেন আপনার সুযোগ সুবিধা কিরকম, আপনি কেমন আছেন এই জায়গাটায়? আসলে আমরা প্রবাসে যারাই আছি, শুধু প্রবাস বলতে না, আমরা দুনিয়াতে যারা মুসলমান হিসেবে আছি, আমাদের সর্বোপরি যে যেখান থেকে যেভাবেই থাকে, সর্বোপরি একটাই কথা বলতে হবে, আলহামদুলিল্লাহ। এটা হলো অবশ্যই। আমাদের মুসলমান হিসেবে একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য। সেটা যদি আমরা না বলতে পারি, আল্লাহর শুকরিয়া যদি আদায় না করতে পারি ফার্স্ট টাইমে, সেকেন্ড টাইমে আমাদের ভালো থাকার কোনো অপশন নাই। এই হলো এক নম্বর কথা। দ্বিতীয় কথা, আমি এখানে, এটা আমাদের শরীয়তপুরের এই বাইর দোকান, শামীম ভাই। আমরা একই থানা, একই জেলা, একই ইউনিয়নে বসবাসকারী। আমি গত 3 বছর তার সাথে এভাবে আছি। গত 2 বছর ছিলাম তার মুদির দোকানে, ওখানে চাকরি কর্মরত অবস্থা। তার বলছিলাম যে ভাই আমার, ওখানে আমি পার্ট টাইমে চাকরি করতাম। তারপরে ওখানে তার বলছিলাম যে ভাই আমার একটা পার্মানেন্ট জব দেন। পরবর্তীতে ওখান থেকে 2 বছর চাকরি করছি, করার পরে তার বিশ্বাসটা অর্জন করছি। তারপর ওখান থেকে সে এই দোকানটা নিছে, নেওয়ার পরে সে আমার অফার করছে যে ভাই এই দোকানে কাজ করবেন। আমি বলছি হ্যাঁ কাজ করবো। আর মূলত আমি প্রবাসে আসছি, আমার দক্ষ কোনো ট্রেনিং নেই, আমি কোনো কাজ শিখে আসি নাই। আমি মূলত দেশে সেলসের জব করছি। তো সেলসের জব এখানেও ছিল, তো আমার ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে আমি ওখানে যাইতে পারি নাই। যাক, কর্মই ধর্ম। আমি কোনো কাজ কি ছোট করে দেখি না, কাজ অবশ্যই। বিদেশে আসছি যেহেতু কাজ করেই খেতে হবে। তো ওই কাজ আমি বাইছে নিয়েছি, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাই যারাই বিদেশে আসবেন বা আসতে চাইতেছেন, আসেন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো একটা বিষয় নিয়ে দক্ষ হইয়া, যে দেখে এই দেশে কি কাজের চাহিদা বেশি, কোন কাজ করতে পারলে আপনি বৈদেশিক মুদ্রা দেশে পাঠাইতে পারবেন। আপনি এই দোকানটা যার যে মূলত মালিক সে আমাদের শরীয়তপুরে, অর্থাৎ আপনার শরীয়তপুরে, আমার বাসাও আপনার শিবচর মাদারীপুরে। তো আপনি তার কাছে বিশ্বস্ততা অর্জন করার পরিপ্রেক্ষিতে আপনাকে এই দোকানের সম্পূর্ণ দায়িত্ব আপনার উপর দিয়ে দিচ্ছে, তাই না? জি। এখানে কি আপনি একাই জব করেন, আপনার সহযোগী হিসেবে কি আর কেউ আছে, না শুধু আপনি একাই এখানে? এখানে বৃহস্পতিবার আর শুক্রবার একটা বেচা কিনে চাপ থাকে, ওই জন্য একটা পার্ট টাইমের লোক রাখা হয়েছে আমার সহকারী হিসেবে। ওই 2 দিন সে আমার সাথে ঘন্টা দিনে 3 ঘন্টা সময় আমার দেয়, ঠিক আছে। আর এমনিতে 5 দিন, অন্য দিন আমি একাই সামাল দিতে পারি, এমনিতে লোক লাগে না। বুঝতে পারছি। অর্থাৎ যে মূলত মালিক আপনার প্রতি তার একটা সম্পূর্ণ বিশ্বাস আছে এবং এই দোকানটা পরিচালনা করার ক্ষেত্রে, বেচা বিক্রির ক্ষেত্রে এবং যারা আসে তাদের সেবামূলক যে আচরণ ব্যবহার, এগুলোর সমস্ত কিছু আপনার প্রতি তার এই আস্থাটা অর্জন করছেন আপনি। জি জি। এবং তারও আছে আপনার প্রতি, যার পরিপ্রেক্ষিতে আপনি এটা নিজেই একা নিয়ন্ত্রণ করতেছেন, তাই না? জি। অবশ্যই ভালো। আপনার এখানে বেশি কোন দেশের গরু গোশতটা বেশি পাওয়া যায়? আমাদের এখানে পাকিস্তানি গরু গোশত আসে,
যেটা পাকিস্তান থেকে কার্গো বিমানে আসে। তারপরে এখানকার লোকাল কোম্পানি আছে, ওই কোম্পানিগুলোর সাথে ডিল হয়, ওই কোম্পানির রিফ্রিজিং গাড়ি ওই এয়ারপোর্ট থেকে রিসিভ করে এনে ওদের স্টোরে রাখে। তারপরে আমরা আমাদের চাহিদা মতন অর্ডার করলে ওরা এখানে গাড়ি এসে দিয়ে যায়, আমাদের যায় আনতে হয় না। আচ্ছা, আপনি এই সৌদি আরবে কত বছর আছেন? আমি 3.5 বছর। 3.5 বছর, 3 বছর 6 মাস। আপনি কি ভিসায় আসছেন? না, আমি ফ্রি ভিসায় আসছিলাম। ফ্রি বলতে বাঙালিরা সবাই জানে ফ্রি ভিসা, তবে ওই ফ্রি ভিসার নামটা এখানে আরেকটা নাম আছে, ওটার নাম হইছে আমেল আইডি। আমেল আইডি মানে জেনারেল লেবার, যেটা বাংলা বলে জেনারেল লেবার। আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো যে কোনো কাজ তো সবাই পারে না, পারে না, পারে না। এদেশে টেম্পারেচার মূলত এখন তো কয়টা বাজে? এখন হলো আপনার 11:40 বাজে সাপোজ। এখনকার টেম্পারেচার কত আছে দেখেন, এটা আমার ভিতরের টেম্পারেচারের কথা বলতেছি। এখনকার টেম্পারেচার আছে 43 ডিগ্রি রিয়াদে, 43 ডিগ্রি আছে এইটা ভিতরে। আমার এসি চলতেছে এই রুমটার ভিতরে, তো বাইরের টেম্পারেচার আরো বেশি। তো ওইখানে মানুষ কনস্ট্রাকশনের কাজ করে, যারা এই রোদ মাথায় নিয়ে কাজ করতে পারে অভ্যস্ত, তারা পারে। তবে অনেক শ্রমিকই অসুস্থ হয়ে যায় এবং স্ট্রোক করে মারাও যায়, ঠিক আছে? তো ওইটা অনেকে সহ্য করতে পারে না। তো ফ্রি ভিসা আইসাও লাভ নাই, যারা কাজ না জানে তাদের জন্য ফ্রি না, তাদের জন্য এটা মরণ। অর্থাৎ আপনার ভাষায় বোঝা যায় যে আপনারা যদি কেউ ফ্রি ভিসা আসেন তো অবশ্যই কোনো কাজ শিখে আসবেন। হ্যাঁ, আমি যারা নতুন আসতে চাইতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো একটা কথা, ভাই হয়ে বিদেশ আসেন। গণতান্ত্রিক বাংলাদেশ সরকার টিটিএমএস ট্রেনিং সেন্টার প্রত্যেকটা জেলায় জেলায় করেছে এই ট্রেনিংটা দেওয়ার জন্য। আসলে আমরা জিনিসটা ফার্স্ট টাইমে বুঝি না, সেকেন্ড টাইমে যখন আমরা এই বিপদের সম্মুখীন হই তখন আমরা ঠিকই বুঝি। হ্যাঁ, আপনার কথায় একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হলো যারা আমরা কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে না আসে, পরবর্তীতে আমরা এখানে আসার পরে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। অবশ্যই সম্মুখীন হই, এবং কেউ বাড়ির জমি জমা বিক্রি করে আসে, কেউ লোন নিয়ে আসে, কেউ আত্মীয় স্বজনের কাছ থেকে। মানে আপনার কথায় পরিশোধ করতে অনেক কষ্ট হয়ে যায়। অনেক প্রবাসী এই দেশে এসে স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা যায় এই টেনশনে, এই চিন্তায়, কাজ না পাওয়ার কারণে নিজের পরিবারের কথা চিন্তা করে, নিজের চিন্তা করে। এখন আপনার কথা বোঝা গেল যে আপনি আগে বিদেশে আসার নাম নেওয়ার আগে আপনি প্রথমত একটা কাজ শিখেন। অবশ্যই আপনি 3.5 বছরের অভিজ্ঞতায় আপনি একটা জিনিস উপলব্ধি করছেন যে আপনি বিদেশে আসবেন, ঠিক আছে, কিন্তু আপনি একটা অভিজ্ঞতা নিয়ে আসেন, আপনি একটা কাজের অভিজ্ঞতা নিয়ে আসেন। একটা ভিন্ন দেশ, আপনি এখানে কাজ ব্যতীত আপনি অন্য কিছু করতে পারবেন না, অর্থাৎ সে কাজে আপনি শিখে আসেন। আপনি 4.5 লক্ষ টাকা খরচ করে আসার আগে, ঋণ করে আসার আগে আপনি আগে কাজ শিখেন, যেটা করে আপনি জীবিকা নির্বাহ করবেন, আপনি সেই কাজটাকে শিখে আসেন। আপনার কথা হচ্ছে এটা। যেমন এই সৌদি আরবে আপনার ইলেকট্রনিক্স কাজের ভালো চাহিদা আছে, টেকনিক্যাল কাজে ভালো চাহিদা আছে, পাইপ প্লাম্বারের চাহিদা আছে, মেশিনের চাহিদা আছে, রক ফিল্টারের চাহিদা আছে, গ্লাস ফিল্টারের চাহিদা আছে, টাইলস মেশিনের কাজের চাহিদা আছে। যেটা আমাদের বাংলাদেশে যে কটা কাজের কথা বলছি এর ভিতরে অধিকাংশ কাজই বাংলাদেশে হচ্ছে, চলছে। আপনার যেটা ভালো লাগে, আপনার শরীরে আপনি যেটা করতে পারবেন, ওইটাই শিখে আসেন। শিখে আসার পরে এখানে ইনশাল্লাহ আপনার কাজের অভাব হবে না, কাজ করতে পারবেন। আর যদি কাজ না করেন, না শিখে আসেন, তাহলে এরকম ভাই বিপদে পড়তে হবে। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, আপনি কনস্ট্রাকশনের কাজ করবেন, ভালো কথা, কাজ শিখেও আসছেন, সেটাও ভালো কথা। আপনি এই দেশের টেম্পারেচার মানে এদেশের আবহাওয়ার সাথে সইতে পারেন কিনা, আপনি রোদের সাথে আমরা যুদ্ধ করতে হবে, পারবেন কিনা সেটাও আপনি বুঝে আসেন। আপনার কথা হলো যে আপনি কোথাও পা রাখার আগে ওই জায়গাটার ফ্যাসিলিটিটা আপনি আগে জানেন, পরিবেশটা আগে জানেন। অবশ্যই ওই দেশটা আপনি যাওয়ার পরে ওই দেশের কি কি নিয়মকানুন আছে, আবহাওয়া বলেন, জীবন জীবিকা বলেন, এইগুলোর প্রতি আপনাকে ধারণা নেন, কাজ শিখেন, তারপরে আপনি বিদেশে আসার চিন্তা করেন। কিন্তু কারো কথায়, কারো প্রবলনায়, কারো আপনার লোভে আপনি হুট করে চলে আসেন না ভাই। আগে আপনি নিজে জানেন ওই দেশ সম্পর্কে। অবশ্যই নিজেকে জানতে হবে প্রবাস জিনিসটা কি, প্রবাস কার জন্য, প্রবাস কারা থাকতে পারবে। প্রবাসে শুধু এই না, শুধু দিনের কাজের কথা বললাম,
দিন শেষে আপনার ডিউটি শেষে আপনার যে একটা নিজের কাজ আছে ব্যক্তিগত, সেটা হলো আপনার নিজের খাওয়া দাওয়ার ব্যাপার। কেউ এখানে হোটেলে খায়, কেউ মেসের সাথে যুক্ত, কেউ রান্না করে খায়। এটাও একটা যুদ্ধ। আপনি রান্নাটাও শিখে আসবেন, এটাও একটা কাজ। আপনি রান্না না জানলে আপনার অনেক কষ্ট হবে, আপনি মেসে খাইতে পারবেন না, সবার সাথে মিল করে চলতে পারবেন না। একটা বাসার ভিতরে 8-10 জন লোক থাকবে, সেই লোকের ভিতরে আপনি ওই লোকগুলোর সাথে আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। ওই লোকগুলোকে আপনার ভাই বন্ধু, নিজের পরিবারের সদস্য মনে করতে হবে, তাহলে আপনি প্রবাস করতে পারবেন, আর না হতো না। সত্যি বলতে আপনি ধারণার আপনার কাছ থেকে যতটুকু আমি আশা করছিলাম, আপনি তার চাইতেও আপনি বিবেক দিয়া এবং আপনি আপনার মেধা দিয়া অনেক সুন্দর কথাগুলো তুলে ধরছেন। একটা মানুষ প্রবাসে আসার জন্য তার যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, আপনি ঠিক স্বয়ংসম্পূর্ণভাবে আমার মনে হয় আপনি এই কথাগুলো তুলে ধরছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত ভালো কথা বলার জন্য, এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য সবাইকে। আরেকটা কথা বলি ভাই, গোস্ত আপাতত দেখা যাইতেছে কম, কারণ কি কোরবানি ঈদ শেষ পর্যায়ে এই জন্য না? অলরেডি হয়ে গেছে। হ্যাঁ। এদের একদিন আরব কান্ট্রি গুলো একদিন, বাংলাদেশের একদিন আগে ঈদ হয়, এটা সবাই জানেন। তো সেক্ষেত্রে আমার গোস্ত গুলা সেল হয়ে গেছে ইনশাল্লাহ। আমার যে টার্গেট ছিল, টার্গেট ওভার হয়ে গেছে, যার জন্য আমার গোস্ত শেষ হয়ে গেছে। আমি আবার অর্ডার করছি, আবার অথবা আসবে। 2 দিনের ভিতরে আমার মালগুলো ঢুকে যাবে। এখন সামথিং আপনার এই দোকানটাতে বেশি আসে কারা? আপনার বাংলাদেশি লোকজন আসে বেশি, না পাকিস্তানি, না ইন্ডিয়ান? আমাদের এখানে আমার বাঙালি ভাইরাই বেশি আসে বাঙালিরা বেশি আছে। অবশ্যই। যেহেতু ও ভাই, অনেক কথাই বললাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনি ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আমি সবাই সালাম জানাইতেছি, আসসালামু আলাইকুম।